আসসালামু আলাইকুম। আমি মিলন স্যার বলছি, প্রভাষক রসায়ন বিভাগ, হোসেনপুর সরকারি কলেজ, হোসেনপুর, কিশোরগঞ্জ। আমি আজকের অনলাইন ক্লাসে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে। আমাদের আজকের আলোচনার পাঠ হচ্ছে লিগেন্ড। আমরা জানি যে জটিল যৌগ সহ অন্যান্য বিভিন্ন যৌগ গঠনে লিগেন্ডের ভূমিকা রয়েছে। তো আমরা আজকে লিগেন্ড বিষয়টাকে স্পষ্ট করতে চেষ্টা করব, কারণ আমাদের জটিল যৌগ গঠনে কিন্তু এই লিগেন্ডের চমৎকার ভূমিকা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে লিগেন্ড কি, লিগেন্ড কেন হয়, কিভাবে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চেষ্টা করবে। আমি প্রথমে বলে নিচ্ছি লিগেন্ড কাকে বলে। আমরা জানি যে মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যেসব অণু বা আয়ন সন্নিবেশ বন্ধন গঠনের সময় একজোড়া ইলেকট্রন বা ইলেকট্রন যুগল দাতা হিসেবে কাজ করে, তাদেরকে আমরা লিগেন্ড বলি। আমি আবার বলতেছি, মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যেসব অণু, কোথাও বলা আছে প্রসম অণু বা আয়ন বা পরমাণু সন্নিবেশ বন্ধন গঠনকালে ইলেকট্রন যুগল দাতা হিসেবে কাজ করে, তাদেরকে আমরা বলি লিগেন্ড। কোথাও একে বলা হয় সন্নিবেশ সংখ্যা, কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে আমরা যদি লিগেন্ড বুঝতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে কোন অণু বা আয়নগুলিতে মুক্তজোড় ইলেকট্রন আছে, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। আমরা জানি যে কোনো অণুর কেন্দ্রীয় মৌল অথবা কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তরে যে ইলেকট্রনগুলি জোড় অবস্থায় থাকে, তাদেরকে আমরা মুক্তজোড় ইলেকট্রন বলি। আবার কখনো উত্তেজিত অবস্থায় একটা মৌলের শেষ স্তরে যে ইলেকট্রনগুলি জোড় অবস্থায় থাকে, যারা স্বাভাবিক সমযোজী বন্ধনে অংশ নেয় না, তাদেরকে আমরা বলি মুক্তজোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p3। আমরা যদি এটাকে হন্ডের নীতিতে ভেঙে লিখি, তাহলে বিন্যাসটা দাঁড়ায় এরকম: 2py, 2pz। এখন আমরা যদি নাইট্রোজেনকে উত্তেজিত করি, তাহলে কি হবে? আমরা জানি কোনো মৌলকে উত্তেজিত করলে বা তাপ প্রয়োগ করলে সর্বশেষ স্তরে যদি কোনো ফাঁকা অরবিটাল থাকে, তাহলে কিন্তু যেখানে একই স্তরে যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, সেখান থেকে ইলেকট্রন ওই ফাঁকা অরবিটালে স্থানান্তরিত হয়। যেহেতু নাইট্রোজেনের শেষ স্তরে অর্থাৎ দ্বিতীয় স্তরে আর কোনো ফাঁকা অরবিটাল নাই, আমরা জানি দ্বিতীয় স্তরে 2s এবং 2p দুইটা অরবিটালের অস্তিত্ব আছে। 2d নামে কোনো অরবিটাল নাই। কি বলো প্রিয় শিক্ষার্থীরা, 2d কি অস্তিত্ব আছে? নিশ্চয়ই আমরা জানি 2d কিন্তু অসম্ভব বা বেসম্ভব। যেহেতু দ্বিতীয় স্তরে 2d অরবিটালের অস্তিত্ব নেই, সুতরাং আমরা যদি এই নাইট্রোজেনকে উত্তেজিত করি বা এক্সাইটেড করি, তাহলে কিন্তু তার একই স্তর অর্থাৎ 2s এর মধ্যে যে দুইটা ইলেকট্রন ছিল, সেখান থেকে ইলেকট্রন সরানো সম্ভব হবে না। অর্থাৎ তাকে যদি আমরা তাপ দিই, উত্তেজিত করি, তাহলেও কিন্তু বিন্যাসটা এরকমই থেকে যাচ্ছে। তাহলে উত্তেজিত অবস্থায় একটা মৌলের শেষ স্তরে যে ইলেকট্রনগুলি বেজোড় থাকে, এই যে বেজোড়, এদেরকে আমরা বলি বন্ডিং ইলেকট্রন। অর্থাৎ নাইট্রোজেনের মধ্যে 3টি বন্ডিং ইলেকট্রন থাকায় সে 3টি সমযোজী বন্ধনে অংশ নিতে পারে। বাট তার শেষ স্তরে একজোড়া ইলেকট্রন কি জোড় অবস্থায় আছে। তো শেষ স্তরে যে ইলেকট্রনগুলি জোড় অবস্থায় থাকে, তাদেরকে আমরা বলি মুক্তজোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, যারা কিন্তু স্বাভাবিক সমযোজী বন্ধনে অংশ নেয় না, তবে তারা পরবর্তীতে সন্নিবেশ বন্ধনে অংশ নিতে পারে। তাহলে আমরা দেখলাম এক্সাইটেড অবস্থায় নাইট্রোজেনের শেষ স্তরে জোড় অবস্থায় একজোড়া ইলেকট্রন আছে, সুতরাং নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে একজোড়া বা এক যুগল। ঠিক একইভাবে আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা দেখি 1s2, 2s2, 2p4, যাকে হন্ডের নীতিতে ভেঙে লিখলে দেখা যায় 1s2, 2s2, 2px, 2py, 2pz। তোমরা জানো এই যে 2pxyz এরা হচ্ছে সমশক্তির অরবিটাল। হন্ডের নীতি অনুসারে এইগুলোতে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে কি ইলেকট্রন যদি থাকে তাহলে আবার একটি করে প্রবেশ করবে, যারা পরস্পর বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। অর্থাৎ এই অরবিটালগুলি সমশক্তির হয়। যেমন এখানে 4টে ইলেকট্রন ছিল, প্রথমে আমরা একটা করে ইলেকট্রন দিচ্ছি যারা একমুখী স্পিনে প্রবেশ করলো। আরেকটা ইলেকট্রন থাকায় সেটা পরবর্তীতে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। যেমন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলছিলাম
যেমন ক্লাসের মধ্যে একটা অনুষ্ঠান শেষে দুইজন ভলান্টিয়ারকে দায়িত্ব দেওয়া হলো যে সবাইকে মিষ্টি দেওয়ার জন্য, মিষ্টি বিতরণ করার জন্য, এবং বলে দেওয়া হয়েছে, সাজেস্ট করা হয়েছে যে সবাইকে একটি করে মিষ্টি দিবা। যদি মিষ্টি বাড়ে তাহলে শুরু থেকে আবার একটা করে দেওয়া যাবে। এখন তুমি মিষ্টি দিতেছ, হঠাৎ করে তোমার পরিচিত বন্ধু বা বিশেষ কাউকে পায় একসাথে 2টা মিষ্টি দিয়ে দিলা বা 3টা মিষ্টি দিয়ে দিলা, তাহলে কি তুমি ইনস্ট্রাকশন ফলো করলা? না, অর্থাৎ তুমি কিন্তু হুন্ডকে অনুসরণ করো নাই। যদি এমনটা হয়তো সবাইকে প্রথমে একটা করে দিয়ে বাড়ার পর আবার একটা করে দিতে শুরু করতো, তাহলে কিন্তু তুমি কেবল হুন্ডকে সমর্থন করতাম। যাই হোক, তাহলে প্রথমে একটা করে ইলেকট্রন দিলাম, পরে আবার একটা করে দিলাম। এখন দেখা যাচ্ছে তার শেষ স্তরটা হচ্ছে এটা। এখন আমরা যদি অক্সিজেনকে এক্সাইটেড করি বা উত্তেজিত করি, তাহলে কিন্তু শেষ স্তর থেকে কোনো অরবিটালে ইলেকট্রন স্থানান্তর সম্ভব না, কারণ তার শেষ স্তরে কোনো ফাঁকা অরবিটাল নাই। তো ফাঁকা অরবিটাল না থাকায় 2s এবং 2px কিন্তু 2টা করে ইলেকট্রন আছে, বা 2py 2pz ইলেকট্রন একটি করে আছে। তা সঙ্গত কারণে এগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেশি, কিন্তু উত্তেজিত করার পরে এই জায়গা থেকে ইলেকট্রন স্থানান্তর হচ্ছে না, কারণ এখানে কোনো ফাঁকা অরবিটাল নাই। ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার পরে যদি কোনো ফাঁকা অরবিটাল থাকে, তাহলে কেবল ওই জায়গা থেকে ইলেকট্রন স্থানান্তরিত হতে পারে। যেহেতু এখানেও কোনো ফাঁকা অরবিটাল নাই, তার মানে উত্তেজিত অবস্থায় অক্সিজেনের শেষ স্তরে বিন্যাসটা এরকমই থাকে। তাহলে আমরা কি দেখলাম? উত্তেজিত অবস্থায় অক্সিজেনের শেষ স্তরে বেজোড় অবস্থায় 2টি ইলেকট্রন আছে, অর্থাৎ এদেরকে আমরা বলি বন্ডিং ইলেকট্রন। এজন্য অক্সিজেনের পক্ষে 2টি সমযোজী বন্ধন করা সম্ভব হয়। কিন্তু উত্তেজিত অবস্থায় তার শেষ স্তরে জোড় অবস্থায় আমরা দেখতেছি 2 জোড়া ইলেকট্রন রয়েছে। এজন্য অক্সিজেনের মধ্যে মুক্ত জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বা লোন পেয়ার ইলেকট্রন 2 জোড়া থাকে। তাহলে আমরা দেখলাম নাইট্রোজেনের শেষ স্তরে 1 জোড়া থাকায় তার মুক্ত জোড় ইলেকট্রন 1 জোড়া, আর অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 2 জোড়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মুক্ত জোড় ইলেকট্রন কারা। আর লিগেন্ড হওয়ার অন্যতম শর্ত হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে। যে সকল অণুর কেন্দ্রীয় মৌলে বা যে সকল পরমাণু বা আয়নের মধ্যে এই মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, তারাই কিন্তু সন্নিবেশ বন্ধন গঠনের সময় ওই ইলেকট্রন যুগল দাতা বা সরবরাহকারী হিসেবে কাজ করতে পারবে, এবং তাদেরকে কিন্তু আমরা লিগেন্ড বলি। তো লিগেন্ড হওয়ার প্রথম ধাপ হচ্ছে ওই অণুর কেন্দ্রীয় মৌলে তথা ওই পরমাণু বা আয়নের মধ্যে কি থাকতে হবে? মুক্ত জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকতে হবে। তাহলে মুক্ত জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে এরকম অণু বা আয়ন বা পরমাণু কী করতে পারে? লিগেন্ড হিসেবে কাজ করতে পারে, কারণ তারা সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করতে পারে। তো চলো, আমরা প্রথম ধাপ বুঝলাম মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে। লিগেন্ড বুঝতে হলে দ্বিতীয় ধাপে আমাদের বুঝতে হবে সন্নিবেশ বন্ধন কী। তো সন্নিবেশ বন্ধন সম্পর্কে আমরা যদিও পূর্ববর্তী ক্লাসে জেনেছি, এরপরেও একটি সংক্ষিপ্ত আলোচনা করি। তো সন্নিবেশ বন্ধন কি? আমরা জানি যে সমযোজী বন্ধনে যে কোনো একটি পরমাণু এক যুগল বা এক জোড়া ইলেকট্রন সরবরাহ করে, অপর পরমাণু কোনো ইলেকট্রন যুগল সরবরাহ না করেই তার ফল সমানভাবে শেয়ার করে, তাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সন্নিবেশ সমযোজী বন্ধন বুঝতে চাই, তাহলে কিন্তু আমাদের সমযোজী বন্ধনের সাথে একটু কম্পেয়ার করে বা তুলনা করে বুঝতে হবে, তা নাহলে কিন্তু আমরা সন্নিবেশের সাথে সমযোজীর পার্থক্যটা বুঝতে পারি না। তাহলে খেয়াল করো তোমরা, স্বাভাবিক সমযোজী বন্ধন এবং সন্নিবেশ বন্ধনের মধ্যে পার্থক্যটা ঠিক কোন জায়গায়? যেমন আমরা যদি দেখি HCl, আমরা বলি এটি একটি সমযোজী বন্ধন, কারণ হাইড্রোজেনের শেষ স্তরে একটা ইলেকট্রন ছিল আর ক্লোরিনের শেষ স্তরে ছিল 7টি ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো বা লক্ষ্য করো, যে কোনো বন্ধন করার পূর্ব শর্ত হচ্ছে স্থিতিশীলতা অর্জন। আমরা সামাজিকভাবে যেসব বন্ধন দেখি, ওই বন্ধনগুলো করার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে স্থিতিশীলতা অর্জন, পারিবারিক সামাজিক স্থিতিশীলতা অর্জন। তো ঠিক একইভাবে আমাদের রসায়নে যে বন্ধনগুলো গড়ে ওঠে, সেখানেও কিন্তু এই স্থিতিশীল হওয়ার বা স্বস্তি পাওয়ার প্রবণতা থেকে কিন্তু এই বন্ধনগুলোর সৃষ্টি। আর এই স্বস্তি অর্জন হয় আমাদের রাসায়নিক ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে অষ্টক পূরণের মধ্য দিয়েই একটা বন্ধনের স্থিতিশীলতা অর্জিত হয়। এজন্য বন্ধন করার পূর্ব সত্য হচ্ছে অষ্টক পূরণ বা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন। সেই অষ্টক পূরণটা যদি ইলেকট্রন দান গ্রহণের মাধ্যমে হয়, তখন তাকে আমরা বলি আয়নিক বন্ধন। যদি শেয়ারের মাধ্যমে হয়, তাকে আমরা বলি সমযোজী বন্ধন। যেমন এখানে হাইড্রোজেনের শেষ স্তরে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন যদি তার ইলেকট্রনটা ক্লোরিনকে দান করে দেয়, তাহলে কিন্তু হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রনই থাকে না, সুতরাং তার অষ্টক হওয়ার কোনো সুযোগ থাকে না ইলেকট্রন দানের মাধ্যমে। সুতরাং হাইড্রোজেনের পক্ষে আয়নিক বন্ধন করার স্বপ্ন কিন্তু এখন দুঃস্বপ্ন। আবার ক্লোরিন যদি একটা ইলেকট্রন দান করে দেয়, তাহলে কিন্তু তার অষ্টক পূরণ হয় না।
তবে ক্লোরিন যদি হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু তার শেষ স্তরে 7টা আছে, আর একটা গ্রহণ করলে তার 8টা পূরণ হয়, তার গ্রহণ করলে পূরণ হয়। কিন্তু বন্ধনের শর্ত হচ্ছে বন্ধনে যে দুইটা মৌল থাকবে উভয়েরই কী করতে হবে, অষ্টক পূরণ হতে হবে। যে একজনের পুষ মাস আরেকজনের সর্বনাশ এরকম হইলে হবে না, উভয়েরই কী হইতে হবে, অষ্টক পূরণ হইতে হবে। তাহলে দেখা গেলো ইলেকট্রন দান গ্রহণের মাধ্যমে এখানে উভয়ের অষ্টক পূরণ সম্ভব হচ্ছে না, সঙ্গত কারণে এই দুইটা মৌলের মধ্যে আয়নিক বন্ধন হচ্ছে না। যেহেতু দান গ্রহণ সম্ভব না, এখন আমরা আসি সরবরাহের কাজে। হাইড্রোজেন যদি তার একটা ইলেকট্রন, উল্লেখ্য আমরা দুইজনের ইলেকট্রন ভিন্ন বুঝাইতে লুইসের মতবাদ অনুসারে একজনের শেষ কক্ষের ইলেকট্রনকে ডট আর একজনের শেষ কক্ষের ইলেকট্রনকে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। তাহলে হাইড্রোজেন একটা ইলেকট্রন সরবরাহ করলো, ক্লোরিনও কি একটা ইলেকট্রন সরবরাহ করলো। লক্ষ্য করো এই যে দুইটি ইলেকট্রন, এই দুইটি ইলেকট্রন হচ্ছে সরবরাহকৃত ইলেকট্রন। এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন সরবরাহ করলো আর ক্লোরিন কি একটি ইলেকট্রন সরবরাহ করলো। এই দুইটা হচ্ছে সরবরাহকৃত ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন যুগল। এই দুইটার ফল যদি উভয় পরমাণু সমানভাবে শেয়ার করে, অর্থাৎ এই দুইটার ফল যদি হাইড্রোজেন শেয়ার করে মানে এর ফল ভোগ করে, তাহলে তার অষ্টকের 2 ধর্ম বা দ্বিতীয় ধর্ম বা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়। আর এই দুইটার ফল যদি ক্লোরিন শেয়ার করে তাহলে কিন্তু তার অষ্টকের 8 ধর্ম পূর্ণ হয়। তাহলে দেখা যাচ্ছে এই ইলেকট্রন যুগল শেয়ারের মাধ্যমে উভয়েরই কিন্তু অষ্টক পূরণ হচ্ছে। সুতরাং এদের মাঝে যে বন্ধনটা গড়ে উঠবে সেটা কিন্তু সমযোজী বন্ধন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করো, আমরা যদিও বলি যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় তাকে সমযোজী বন্ধন বলে, কিন্তু শেয়ারের প্রিভিয়াস কন্ডিশন বা পূর্ব শর্ত হচ্ছে কিন্তু ইলেকট্রন সরবরাহ। তাহলে যে বন্ধনে উভয় পরমাণু সমান ইলেকট্রন সরবরাহ করে এবং সরবরাহকৃত ইলেকট্রন উভয়ে সমানভাবে শেয়ার করে, তখন তাদের মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আমরা বলি সমযোজী বন্ধন। ঠিক এই কারণে একটি সমযোজী বন্ধনে দুটি ইলেকট্রন থাকে। এখন আমরা আসি সন্নিবেশ বন্ধনের সাথে এই সমযোজী বন্ধনের তুলনায়। যেমন মনে করো যে H2O পানির একটি অণু, এর অক্সিজেনের মধ্যে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। আমরা একটু আগে কিন্তু তার বিন্যাস থেকে দেখেছিলাম যে পানির অক্সিজেনে কি থাকে, 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। এখন যদি সে H+ সাথে বন্ধন করতে চায় তাহলে খেয়াল করো H+ মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন নাই, একটা ইলেকট্রন ছিল সেটা দান করেই কিন্তু সে H+। আমরা তো জানি বন্ধন করতে গেলে তাকে ইলেকট্রন দান গ্রহণ শেয়ার এগুলো করতে হবে। এখন তো H+ কাছে কোনো ইলেকট্রনই নাই, তাহলে সে কীভাবেই সেটা করবে। এরপরেও যদি সে দুঃস্বপ্ন দেখে আমি বন্ধন করতে চাই, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ বন্ড, আমি যদি নতুন একটা বন্ধন সৃষ্টি করতে চাই, হাউ ইজ ইট পসিবল? যেহেতু তার কাছে কোনো ইলেকট্রন নাই, তাহলে নর্মালি ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ নিউ বন্ড। একটা নতুন বন্ধন সৃষ্টিতে কিন্তু এটা তার পক্ষে অসম্ভব। কিন্তু যদি তার প্রতি কেউ দয়া দেখায়, সিম্পিতি দেখায়, তাহলে কিন্তু তার পক্ষে সেটা করা সম্ভব। যেমন অক্সিজেন যদি একজোড়া ইলেকট্রন H+ দিকে সরবরাহ করে, H+ কোনো ইলেকট্রন সরবরাহ না করে তার ফল সমানভাবে শেয়ার করে, তখন এদের মাঝে যে বন্ধন সৃষ্টি হবে সেটা কিন্তু সন্নিবেশ বন্ধন, যার মাধ্যমে কিন্তু আমাদের এই হাইড্রোনিয়াম আয়নের কিন্তু সৃষ্টি হয়। আমরা যদি এটাকে একটু ভেঙে দেখাই তাহলে আমরা এরকম দেখাইতে পারি, অক্সিজেনের মধ্যে 2 জোড়া মুক্ত ইলেকট্রন ছিল, সে কী করতেছে, একজোড়া ইলেকট্রন H+ দিকে সে কী করলো, সরবরাহ করলো। ফলে দেখো না, অক্সিজেন একজোড়া ইলেকট্রন একাই সরবরাহ করলো, H+ কোনো ইলেকট্রন সরবরাহ না করে এর ফল যদি সমানভাবে শেয়ার করে, তখন এদের মাঝে কিন্তু সন্নিবেশ বন্ধন সৃষ্টির মাধ্যমে এই হাইড্রোনিয়াম আয়নের সৃষ্টি হবে। তাহলে এই যে বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে সন্নিবেশ, যাকে আমরা এইভাবে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি, সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে যে সমযোজী বন্ধনে যে কোনো একটি পরমাণু একজোড়া ইলেকট্রন সরবরাহ করে, আরেকজন কোনো ইলেকট্রন সরবরাহ না করে তার ফল সমানভাবে শেয়ার করে, তখন তাদের মাঝে যে বন্ধন এটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। যেমন আমি তোমাদেরকে একটা ছোট গল্পের অবতারণা করতে পারি বিষয়টাকে সহজভাবে মনে রাখার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, আমরা একটু গল্পের খাতিরে টপিকসটাকে ইজি করতে চেষ্টা করব। তো এখানে তোমরা খেয়াল করো, সন্নিবেশ বন্ধনে অক্সিজেন একাই একজোড়া ইলেকট্রন সরবরাহ করছে, H+ কোনো ইলেকট্রন সরবরাহ না করে কিন্তু তার ফল সমানভাবে শেয়ার করছে। এই জন্য এই বন্ধনটাকে আমরা বলতেছি সন্নিবেশ সমযোজী বন্ধন। যেমন একটা ছোট বাচ্চা ছেলে প্রাইমারি স্কুলের ফাইনাল ইয়ার পড়ে, সাপোজ মনে করো, যদিও আমাদের কাছে বিষয়টা হাস্যকর, প্রাইমারি স্কুলের ফাইনাল ইয়ার মানে কোন ইয়ার তোমরা বলো তো? নিশ্চয়ই বলবে ক্লাস 5। তো ক্লাস 5-এ পড়ে ছেলেটা, তার বাবার সাথে কন্ডিশন হচ্ছে যে সমাপনী পরীক্ষার পরে তাকে ঢাকায় বেড়াইতে নিয়ে যেতে হবে, কারণ সে ঢাকা শহর দেখে নাই। যে
ঢাকা শহরটা কেমন সে দেখতে খুবই আগ্রহী, যে কারণ সে এরকম গান শুনে থাকে যে ঢাকা শহর আইসা আমার পরাণ জোড়াইলো, ঢাকা শহর আইসায় আমার পরাণ জোড়াইলো। এই যে একটা মানে তার মধ্যে আহ, অভিপ্রায় যে আমি ঢাকা দেখতে চাই। তো যথারীতি তার পরীক্ষা শেষ হলো, বাবার সাথে সে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং তার উদ্দেশ্য তার স্বপ্ন ছিল সে বাসে করে যাবে, অর্থাৎ জার্নি বাই বাস। তো তাকে বাসে ওঠানো হলো। তো বাবা কী করলো, বাসের জানালার সিটের পাশে বসলো, জানালার কাছ দিয়ে ছেলেটাকে ভিতরের সাইডে বসাইলো। কারণ ছেলেটার অভ্যাস আছে বাড়িতে জানালা দিয়ে বের হয়ে যাওয়ার, যখন খেলতে দেয় না তখন জানালা দিয়ে পালায় যেত। তো বাবা ভাবলো যদি সে এটা বাড়ির রুমের জানালা মনে করে তাহলে তো বিপদ, এই জন্য সে কী করলো, তাকে ভিতরের সাইডে বসাইলো, বাবা জানালার পাশে বসলো। খেয়াল করো, তোমরা লক্ষ্য করো বিষয়টা কি। কিছু দূর যাওয়ার পরে বাবা জানালার পাশে বসে নরম বাতাস খেয়ে কিন্তু ঘুমিয়ে গেল। ছেলে কিন্তু ঘুমাচ্ছে না, কারণ তার তার চারপাশের পরিবেশ তার কাছে নতুন লাগতেছে, নতুনভাবে সেই পরিবেশের সাথে পরিচিত হচ্ছে। সে যেন এক নতুন অভিজ্ঞতার মোকাবেলা। তো সেখানে হঠাৎ করে তার খুবই ভালো লাগতেছিল, হঠাৎ করে বাসের যে কন্ট্রাক্ট পারসন হঠাৎ করে এসে ছেলেটার মাথায় হাত বুলাইলো, পিঠে হাত বুলাইলো, বলে বলল যে ভাই ভাড়াটা একটু দেন। ছেলে তো অবাক হয়ে গেল যে ভাড়া কি জিনিস সে তো জানে না। এক পর্যায়ে যখন সে বারবার তাকে বলতেছিল ভাড়া দেওয়ার কথা, এখন সে কি কান্না করতে শুরু করলো। ছেলেটার কান্নায় বাবার ঘুম ভেঙে গেল। বাবা বলল, কী ব্যাপার, কান্না করতেছে কেন? কন্ট্রাক্ট পারসন কিছু বলার আগেই ছেলেটা বলে উঠলো যে বাবা বাবা ওই লোকটা তো আমার জামা কাপড় শার্ট প্যান্ট চাইতেছে, এই জন্য আমি কান্না করতেছি। সে ভাবছে আসলে তার কাছে শার্ট প্যান্ট চাইতেছে, কারণ ভাড়াকে জিনিস সে তো বোঝে না। এখন কন্ট্রাক্ট পারসন মাথায় হাত দিয়ে বললো, হায় রে হায়, আমি তো এরকম কিছু বলি নাই, আমি আসলে মজা করে তার কাছে ভাড়া চাইলাম। তো এখন বাবা কী করলো, পকেট থেকে দুইজনের ভাড়া বের করে দিল। কন্ট্রাক্ট পারসন চলে গেল, ছেলেটার কান্নার অবসান, বাবার সাথে নতুন করে আন্তরিকতার সৃষ্টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ফলো করো তো, অনুধাবন করো তো, রিয়েলাইজ করো তো এখানে কি বিষয়টা আমরা বোঝাইতে চাইলাম। বাবা একা দুইজনের ভাড়া দিল, কিন্তু এর ফল ভোগ করলো দুইজন সমানভাবে। তা আমরা তো এটাই জানি যে সমযোজী বন্ধনে যে কোনো একটি পরমাণু এক জোড়া ইলেকট্রন সরবরাহ করে, আরেকজন কোনো ইলেকট্রন সরবরাহ না করে তার ফল কিন্তু সমানভাবে শেয়ার করে, তখন তাদের মাঝে যে বন্ধন সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে সেখানে বাবা একাই দুজনের টাকা সরবরাহ করলো, ছেলে কোনো টাকা না দিয়ে তার ফল সমানভাবে শেয়ার করলো। সুতরাং সেই ভাসের মধ্যে ঘটে যাওয়া ঘটনা, ছেলেটার কান্নার অবসান, বাবার সাথে নতুন করে আন্তরিকতার সৃষ্টি, সেটা কেমন আন্তরিকতা ছিল? সেটা ছিল কোঅর্ডিনেশন আন্তরিকতা, এটা হচ্ছে সন্নিবেশ আন্তরিকতা। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে আমরা বুঝলাম যে সন্নিবেশ বন্ধনটা এক্স্যাক্টলি কী। তাহলে যে সমদ্বি বন্ধনে যে কোনো একটি পরমাণু একজোড়া ইলেকট্রন সরবরাহ করে, আরেকজন কোনো ইলেকট্রন সরবরাহ না করে তার ফল সমানভাবে শেয়ার করে, তাকে আমরা বলি সন্নিবেশ বন্ধন। আর ঠিক এই জায়গাতেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা স্বপ্ন ছিল লিগ্যান্ড বোঝা, সেই দ্বারপ্রান্তে কিন্তু আমরা এসে গেছি। তাহলে লিগ্যান্ড বুঝতে গেলে মেনলি দুইটা জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আর একটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। দুইটা কিন্তু আমরা অলরেডি জেনে গেলাম, এখন আমরা খুব ইজিলি লিগ্যান্ড জানতে পারি। আমরা বলছিলাম যে সন্নিবেশ বন্ধন গঠনকালে যারা একজোড়া ইলেকট্রন বা ইলেকট্রন যুগল দাতা হিসেবে কাজ করে তারাই কিন্তু লিগ্যান্ড। তাহলে এখানে দেখো পানি এই বন্ধন সন্নিবেশ বন্ধন গঠন করলে পানির অক্সিজেন কী করলো, একজোড়া ইলেকট্রন দাতা হিসেবে কাজ করলো, ঠিক এই কারণে এই পানি হচ্ছে একটি লিগ্যান্ড। তাহলে সন্নিবেশ বন্ধন গঠনকালে যারা ইলেকট্রন যুগল দাতা হিসেবে কাজ করে তাদেরকে আমরা কি বলবো, লিগ্যান্ড। সুতরাং আমরা বলতে পারি ওয়াটার ইজ এ বেস্ট লিগ্যান্ড, পানি হচ্ছে একটা উৎকৃষ্ট লিগ্যান্ড। অ্যাট দ্য সেম ওয়ে অ্যামোনিয়া ইজ দ্য বেস্ট লিগ্যান্ড, কারণ অ্যামোনিয়া নাইট্রোজেনের মধ্যেও কি মুক্তজোড় ইলেকট্রন আছে, সুতরাং সেও কী করতে পারে, লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে। এখন আমরা দেখব যে জটিল যৌগ গঠনে এই লিগ্যান্ডের ভূমিকা কী। তোমরা খেয়াল করো জটিল যৌগের যে গঠন, সাপোজ আমরা যদি এরকম একটা জটিল যৌগের গঠন খেয়াল করি, ট্যাটামিন কপার সালফেট, এটা একটা জটিল যৌগ। তো এই জটিল যৌগের মধ্যে তোমরা একটু খেয়াল করো, আমরা তো জানি যে জটিল যৌগের কেন্দ্রীয় মৌলের আয়নটা আমাদের জানতে হবে, কারণ সেখানে লিগ্যান্ডগুলি যুক্ত। তো জটিল যৌগের কেন্দ্রীয় মৌলের সাথে যারা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত তারাই কিন্তু লিগ্যান্ড, যাদেরকে আমরা প্রথম বন্ধনীতে দেখাই। এটাই লিগ্যান্ড সংখ্যা বা সন্নিবেশ সংখ্যা। তাহলে এখানে যদি আমরা একটু চার্জ হিসাব করি, কপারের চার্জ ধরলাম এক্স, অ্যামোনিয়ার 0 × 4, তারপর হচ্ছে -2, সালফেটের জন্য -2 = 0।
তাহলে সুতরাং এক্স ইকুয়াল আসতেছে +2, তার মানে কপারের চার্জ হচ্ছে এখানে +2। তাহলে আমরা যদি কপার +2 ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাবে তার শেষ স্তরে যে ফাঁকা অরবিটালগুলো আছে সেগুলোর সাথে কী করবে, এই লিগেন্ডগুলো সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। তাহলে কপার 2+ যে ফাঁকা অরবিটালগুলো সেগুলোর মধ্যে কিন্তু ওই 4টি অ্যামোনিয়ার লিগেন্ড তার মুক্তজোড় ইলেকট্রনগুলি কী করবে, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দান করবে। আমরা বন্ধনটা নাইট্রোজেনের সাথে বোঝাইতে এটাকে H3N লিখলাম, খেয়াল করো। এই আমরা ইচ্ছে করলে এই সবটুকুর চার্জ এখানে +2 না দিয়ে এখানে দিতে পারে, তার সাথে কিন্তু এই সালফেট আয়নটা আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত। তাহলে তোমরা খেয়াল করো যে এখানে এই জটিল যৌগের কেন্দ্রীয় মূল্য হচ্ছে কপার, যার জটিল আয়ন ছিল, যার কেন্দ্রীয় ধাতুর আয়ন ছিল কপার 2+। এই কপার 2+ এর মধ্যে যে ফাঁকা অরবিটালগুলি ছিল সেগুলির মধ্যে কিন্তু 4টা অ্যামোনিয়ার লিগেন্ড তাদের মুক্তজোড় ইলেকট্রনের সাহায্যে কিন্তু সন্নিবেশ বন্ধন গঠন করলো। তাহলে কপারের যে যে ফাঁকা অরবিটাল সেগুলোর সাথেই কিন্তু নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রনগুলি কী করছে, সন্নিবেশ বন্ধন করছে। অর্থাৎ নাইট্রোজেন একাই একজোড়া ইলেকট্রন সরবরাহ করছে, কপার কোনো ইলেকট্রন না দিয়ে কিন্তু তার ফল শেয়ার করছে। সুতরাং এখানে কিন্তু অ্যামোনিয়াগুলি লিগেন্ড হিসেবে কাজ করলো। তাহলে আমরা দেখলাম যে জটিল যৌগের গঠনে কি এই লিগেন্ড ভূমিকা রাখতে পারে। এখন আমরা আসি লিগেন্ডের প্রকারভেদ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, বুঝতে চেষ্টা করো যে লিগেন্ডের প্রকারভেদ কী। যেসব লিগেন্ড একটি মাত্র সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, অর্থাৎ এক যুগল ইলেকট্রন সরবরাহ করতে পারে, তাদেরকে আমরা বলি একদ্বন্দ্বী লিগেন্ড। যেমন দেখো অ্যামোনিয়া কিন্তু এখানে এক জোড়া ইলেকট্রন সরবরাহ করছে, এই জন্য অ্যামোনিয়া হচ্ছে একদ্বন্দ্বী লিগেন্ড। আর যে লিগেন্ডগুলি একাই 2 জোড়া ইলেকট্রন সরবরাহ করতে পারে তাদেরকে আমরা বলি দ্বিদ্বন্দ্বী লিগেন্ড। একইভাবে যারা 3 জোড়া ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা বলি ত্রিদ্বন্দ্বী। এভাবে অনেক জোড়া যদি ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা কি বলি, বহুদ্বন্দ্বী লিগেন্ড। সাপোজ আমরা এরকম লিগেন্ড দেখে থাকি ইথিলিন ডাইএমিন। আমি তোমাদেরকে যদি এরকম একটা যৌগ দেখাই ইথিলিন ডাইএমিন H2N CH2, যদিও আমরা জৈব যৌগে এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে দেখো এমিন মূলক NH2, এই মূলকটাকে আমরা বলি এমিন মূলক, আর 2টা CH2 আছে এটাকে আমরা বলতেছি ইথিলিন ডাইঅ্যামিন। তো এই ইথিলিন ডাইমিনের মধ্যে খেয়াল করো 2টা এমিন মূলক আছে, যার 2টার মধ্যে কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে এই ইথিলিন ডাইমিনের মধ্যে এই নাইট্রোজেন কিন্তু তার একজোড়া ইলেকট্রন দিয়ে একটি সন্নিবেশ বন্ধন করতে পারে, আবার এই নাইট্রোজেন কিন্তু তার মুক্তজোড় ইলেকট্রন দিয়ে আরেকটি সন্নিবেশ বন্ধন করতে পারে। তাহলে এই যৌগটা একাই 2টি সন্নিবেশ বন্ধন করতে পারে, অর্থাৎ 2 জোড়া ইলেকট্রন সরবরাহকারী হিসেবে কাজ করতে পারে। এজন্য এই ইথিলিন ডাইএমিন হচ্ছে একটি দ্বিদ্বন্দ্বী লিগেন্ড। এভাবে যারা অনেকগুলি সন্নিবেশ বন্ধন করতে পারে তাদেরকে আমরা বহুদ্বন্দ্বী লিগেন্ড বলি। এই বহুদ্বন্দ্বী লিগেন্ডের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে EDTA। তোমরা নিশ্চয়ই জানো যে EDTA এর পূর্ণরূপ হচ্ছে ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। ওই ইথিলিন ডাইমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড যে যৌগটা, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করি যে তার পক্ষে 2-এর বেশি কি সন্নিবেশ বন্ধন করা সম্ভব হয়, ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। যে কারণে এটাকেও আমরা কি বলি, বহুদ্বন্দ্বী লিগেন্ড। মূল কথা দাঁড়াইলো যারা একটি সন্নিবেশ বন্ধনে অংশ নেয়, এক জোড়া ইলেকট্রন সরবরাহ করে তাদেরকে আমরা বলি একদ্বন্দ্বী। 2 জোড়া ইলেকট্রন সরবরাহ করতে পারলে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে তাদেরকে দ্বিদ্বন্দ্বী, অনেকগুলি করতে পারলে বহুদ্বন্দ্বী লিগেন্ড বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে লিগেন্ড কী এবং লিগেন্ড কীভাবে বিভিন্ন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে নিজের ভূমিকা প্রকাশ করে। তো আমার বিশ্বাস তোমরা লিগেন্ড সম্পর্কে ধারণা লাভ করেছো এবং লিগেন্ড সম্পর্কে তোমাদের ধারণা আরও স্পষ্ট হবে। বইয়ের সাথে এই ধারণাগুলিকে সমন্বয় করে তোমার লিগেন্ড সম্পর্কে একটি শক্ত অবস্থানে যাবে, নিজেকে নিয়ে যাবে একটা মজবুত কন্ডিশনে। আর এভাবেই ধীরে ধীরে রসায়নের ধারণাগুলোকে মস্তিষ্কের মধ্যে স্থান দিয়ে একটি স্থিতিশীল অবস্থায় তুমি যাবে এবং এই অনুভূতিগুলোকে কাজে লাগিয়ে তুমি ভালো ফলাফল অর্জনে তোমাকে হেল্প করবে, সেই প্রত্যাশায় সকলে সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, পাশাপাশি লিগেন্ডের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।